ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। শ্যামল দত্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আর দর্শকদের জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে এসে যোগ দেবেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। আমরা শুরুতেই দেখে নিই মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনামগুলো। মুক্তিযুদ্ধের ইতিহাস আর কেউ বিকৃত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আওয়ামী লীগের সাথে জনগণের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়, এই সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা। বক্তব্যের শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সংগঠনের সৃষ্টির মূল লক্ষ্যই ছিল বাঙালি জাতিকে বৈষম্যের হাত থেকে রক্ষা। 1948 সালে এই ভাষা আন্দোলন 11ই মার্চ প্রথম ধর্মঘট হয়। তার আগে কিন্তু বঙ্গবন্ধু 4 জানুয়ারি ছাত্রলীগ নামে একটি ছাত্র সংগঠনও গড়ে তুলেছিলেন এবং এই ছাত্রলীগ সংগঠনের মধ্য দিয়েই কিন্তু সংগ্রামের পথ শুরু। এরপর 49 সালে এসে আওয়ামী লীগ গঠন করা হয়। তিনি বলেন, আমাদের পাট, চা থেকে শুরু করে বিভিন্ন অর্থকরী ফসল বিদেশে রপ্তানি করে সব অর্থ নিয়ে যেত পাকিস্তানিরা। ট্যাক্স দিত বাঙালি, আর উন্নতি হতো পশ্চিম পাকিস্তানের। আমাদের পাট, চা, তামাক থেকে শুরু করে বিভিন্ন অর্থকরী ফসল সেগুলি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতাম, সব নিয়ে যেত পাকিস্তানিরা। আমাদের অর্থ নিয়ে মরুভূমিতে তারা ফুল ফুটিয়েছিল আর আমাদেরকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করেছিল। এই বৈষম্যের বিরুদ্ধেই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের সংগ্রাম আন্দোলন। স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক শাসকরা বারবার ইতিহাস বিকৃতের চেষ্টা করেছে, তবে আওয়ামী লীগের শেকড় এই দেশের মানুষের সাথে। তাই শত চেষ্টা করেও আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। সংগ্রাম করেছে এই আওয়ামী লীগকে শেষ করবার জন্য। আইয়ুব খান চেষ্টা করেছে, জিয়াউর রহমান চেষ্টা করে, ইয়াহিয়া খান চেষ্টা করেছে, জিয়াউর রহমান চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, খালেদা জিয়াও চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের জনগণের সাথে গঠিত। বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসন গণতন্ত্রকে ধ্বংস করেছিল বলে মন্তব্য করেন শেখ হাসিনা। নেতাকর্মীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আজকে যা প্রমাণ হয়েছে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। একাধিক ধারায় বিভক্ত জাতীয় পার্টিতে অপেক্ষা করছে আরও চমক। আপাতত জিএম কাদেরের বিরুদ্ধে একটা সিনিয়র নেতারা। এরই ধারাবাহিকতায় পরিবর্তন আসতে পারে মহাসচিব পদেও। দায়িত্ব দেওয়ার মাস তিনেকের মধ্যে দল ও সংসদের বিরোধী দলের উপনেতা পদ থেকে অপসারণ করা হয় ভাই জিএম কাদেরকে। অভিযোগ, সাংগঠনিক ব্যর্থতা ও দলের ভেতরে বিভক্তি তৈরি। কয়েক ঘন্টা পরে সেই পদে বহাল হলেন স্ত্রী রওশন এরশাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দলের রওশনপন্থী বলে পরিচিত নেতারা বলছেন, এইবার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ। দলের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন জিএম কাদের। জিএম কাদের পারতেছেন না, উনি লিখিত বলেছেন যে সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সিনিয়র নেতাদের সে একত্রিত করতে পারে নাই, দলেরকে কোনো সামনের দিকে এগোয়ে নিতে পারে নাই এবং দলকে নতুনভাবে সংগঠিত করতে সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা আমাদের বড় একটা সুযোগ। বিএনপি মাঠে নেই, এই সুযোগে জামাত নেই, এই সুযোগে আমাদের দলকে সংগঠিত করার হচ্ছে একটি মহা সুযোগ যাচ্ছে, সেই সুযোগটা উনি কাজে লাগাতে পারেননি। পার্টির মহাসচিব জানিয়েছেন, চেয়ারম্যানের এই সিদ্ধান্ত আগের দিনও জানতেন না তিনি। পদ বদল বা বহিষ্কার তিনি প্রায়ই করে থাকেন। যেটি ঘটেছে সেটি তার আগের রাত্রি পর্যন্ত আমার জানা ছিল না। উনি বহিষ্কারও কিন্তু অনেক জনকে করেছেন, আমাকেও করেছিলেন 3 বার এবং বেগম রওশন এরশাদকেও উনি বহিষ্কার করেছেন 2 বার। সুতরাং এটা উনি একটা রুটিন ওয়ার্ক মনে করেন, এটা গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। এমনকি তাকে মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়ার যে কথা শোনা যাচ্ছে তা সত্য হলেও অবাক হবেন না বলে জানান মহাসচিব। এটা তো দায়িত্ব থেকে যদি অব্যাহতি কিছুদিন বাইরে থাকা যায় তাহলে একটু রিলিজ পাওয়া যায়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী 5ই এপ্রিলের মধ্যে দলের কো চেয়ারম্যান পদে জিএম কাদেরকে বহাল করা না হলে রংপুর বিভাগের জাতীয় পার্টির সব নেতাকর্মী সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত দিয়েছেন।
তাদেরকে পদবি থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত জাতীয় পার্টির আত্মঘাতী সিদ্ধান্ত। সে কারণে আগামী 5/4/2019 ইংরেজি তারিখের মধ্যে জনাব GM কাদেরকে অব্যাহতি সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে বহাল করার জন্য পার্টির চেয়ারম্যানের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমাদের এই দাবি মানা না হলে আমরা রংপুর বিভাগে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নেব। রাজধানীর 2টি রুটে চালু হলো বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস। যানজট কমানো ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সিটি কর্পোরেশনের কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধন হলো এই সার্ভিস। চক্রাকার সার্ভিসে মোট 40টি শীততাপ নিয়ন্ত্রিত বাস চলবে। 2 মেয়র ও ডিএমপি কমিশনার জানিয়েছেন, সম্মিলিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা আনা হবে। রাজধানীতে গণপরিবহনের নৈরাজ্য, সড়কে বিশৃঙ্খলা ও অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মহলে আলোচনা ও সমালোচনা চলছে। 2টি শিক্ষা প্রতিষ্ঠানের 3 জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে জোরালো আন্দোলন করেন শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো, সেবার মান উন্নয়ন ও যানজট কমানোর লক্ষ্যে চালু করা হলো বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস। 2টি রুটে চলবে 20টি করে 40টি বাস। ধানমন্ডি, নিউ মার্কেট, আজিমপুর, পলাশী, নীলক্ষেত, কাটাবন হয়ে সায়েন্স ল্যাব, সোবাহানবাগ, রাসেল স্কয়ার, কলাবাগান হয়ে নীলক্ষেত, পলাশী, আজিমপুর, জিগাতলা ও 7 মসজিদ রোড এলাকায় থাকবে এই বাস সার্ভিস। বাসে ওঠানামার জন্য থাকবে 20টি স্টপেজ। বুধবার কলাবাগানে চক্রাকার বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন। এর আগে মেয়র সাইদ খোকন ও ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অ্যাভেলেবল সার্ভিস দেওয়া গেলে, কমফোর্টেবল সার্ভিস দেওয়া গেলে আমরা মনে করি প্রাইভেট বাহনের সংখ্যা, ছোট অযান্ত্রিক যানবাহনের সংখ্যা কমে যাবে। আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে গণপরিবহনে শৃঙ্খলা দৃশ্যমান করব। আমরা জনগণের সচেতনতা এবং আমাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগের সমন্বয়ের মধ্য দিয়ে একটি নিরাপদ ঢাকা আমাদের আগামী প্রজন্মের জন্য এবং আমাদের জন্য নিশ্চিত করতে চাই। এদিকে বিমানবন্দর, কুড়িল, বাড্রা, রামপুরা, মালিবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল রুটেও চলবে 20টি বাস। এই রুটের বাসের কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। আমাদের ছেলেমেয়েরাই কিন্তু মারা যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরাই কিন্তু আহত হচ্ছে। তাই আমি অনুরোধ করবো, আজকে সময় এসছে আমরা সবাই যেন সচেতন হই। ফুটপাতের ভিতরে কোনো ধরনের দোকানপাট যেন না থাকে। শীতাতপ নিয়ন্ত্রিত এসব বাসের সর্বনিম্ন ভাড়া 10 টাকা এবং সর্বোচ্চ 30 টাকা। স্মার্ট পাঞ্চ কার্ড সংগ্রহ করে এককালীন আগাম ভাড়া পরিশোধেরও সুযোগ থাকছে। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। আমরা কথা বলতে চাই এই সংবাদগুলো নিয়ে। আমরা কথা বলবো জাতীয় পার্টি যেমন রদবদল যেন শেষ হচ্ছে না জাতীয় পার্টিতে, সেই বিষয়টিতে তো কথা বলবোই। তবে শুরু করতে চাই সবশেষ যে খবরটি আমরা দেখছিলাম, চক্রাকার বাস সার্ভিস শুরু করা যানজট কমাতে যেটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আমাদের আরও একজন অতিথি সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন, আপনি চলে এসেছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এই যানজটেই আটকা পড়েছিলেন, আসতে পারছিলেন না। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি যে এই রাস্তায় শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো, এই আশা থেকে বা এই আশ্বাসের বাস্তবায়ন থেকে চক্রাকার বাস সার্ভিস আজকে শুরু হলো। বেশ অনেক দিনেরই একটা প্রতিশ্রুতি থেকে পরে আজকে এটি শেষ পর্যন্ত চালু হলো। 20 থেকে 25টি বা 25-30টি বাস ইতিমধ্যে রাস্তায় আছে, আরও বাস আসবে বলে আমরা জানছি। 5 মিনিট পর পর আসবে, নির্ধারিত ভাড়ায় চলবে, এসি বাস। সব মিলিয়ে কি মনে হচ্ছে, কেমন হলো এটি? কাজী রওনাক হোসেন, আপনার কাছে। এই প্ল্যানিংটা নিঃসন্দেহে খুবই ভালো একটা প্ল্যান, কিন্তু এটা বাস্তবায়নটাকে দেখতে হবে যে ঠিক মতন হচ্ছে কিনা। কারণ সবচেয়ে বড় কথা হলো আমাদের যে আমরা কিন্তু ভুলে যাই সার্বিক পরিস্থিতি। 25টা বা 50টা বাস এলো, আর এদিকে প্রাইভেট বাস গাড়ি হাজার হাজার নামছে, তাহলে কিন্তু হবে না। আমাদের কন্ট্রোল করতে হবে। যেমন আমাদের প্রতিবেশী দেশই দেখেন, ওখানে যেটা হয় যে একটা টাইম পর্যন্ত ওভারওয়ে চলে, আবার সেটা ঠিক 1টা বা 1:30টা বা 2টার সময় ঘুরে যে বা উল্টো দিক থেকে ওভারওয়ে হচ্ছে। আমাদেরকে এইভাবে প্ল্যানিংটা করতে হবে। শুধু নতুন বাস নামালেই এইটা সলিউশন হবে না। আমি আসবার পথে 2টো এই নতুন বাস দেখেছি, আমি ভাবছিলাম কি ব্যাপার, এই ফুলে মালা টালা দিয়ে নতুন বাস। এটা খুবই ভালো একটা চিন্তা, এবং এটাকে যদি সত্যি সত্যি
কারেক্টলি আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা এই যে বাস্তবায়নের যে চ্যালেঞ্জের কথা বলছেন এটি বিষয়ে জানবার জন্য আমরা স্থপতি ইকবাল হাবিব আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত হচ্ছেন, তার সাথে কথা বলবো। তবে শ্যামল দত্ত, আপনার কি মনে হয় এই উদ্যোগটা কেমন হলো? এই বাস্তবায়নে আমরা এখন দেখছি যে গেল শেষ পর্যন্ত। বাংলাদেশে তো অনেক উদ্যোগই ভালো থাকে, কিন্তু শেষ পর্যন্ত এটি কতখানি উপকারে লাগে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণ যানজটটা কোনো নির্দিষ্ট একটি বিষয় না, এটার মধ্যে একটা মাল্টিপ্লাইং যে কারণ আছে। যেমন ধরুন, যে একটু আগে মেয়র আতিক বলছিলেন যে আমরা যেন ফুটপাথটা দখল না করি, আমরা যেন যত্রতস্ত্র রাস্তা পার না হই, আমরা যেন সবাই লেন মেনে চলি। এখন এই পুরো বিষয়গুলো যদি নিশ্চিত না করেন, শুধু আপনার বাস চালু করে তো এই সমস্যার সমাধান করা যাবে না। হ্যাঁ, এটা দরকার আছে, এটি মনে করি গুরুত্বপূর্ণ। তবে পাশাপাশি আপনার যে রাস্তাগুলোতে এই বাসগুলো চলবে, আমি জানি যে আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি রিক্সার মধ্যে সেই বাসটা আটকে আছে জটের ভিতরে, এবং পুরো রাস্তাগুলোতে রিক্সা চলে। সোবানবাগ বলুন, আর এই যে সামনে যে মিরপুর রোড কিংবা আপনি রামপুরা রোডে রিক্সার জ্যামেই তো আপনি গাড়ি চালানো যায় না। এখন আপনি এই বাসগুলো চালুর পর আমার ধারণা, যদি আপনি সত্যিকারের একটা ভালো বাস, আমি কিন্তু বাসগুলোকে আমাকে ওটা ভালো কোয়ালিটি বাস মনে হচ্ছে না, কারণ এই ধরনের পাবলিক ট্রান্সপোর্টের জন্য সারা পৃথিবীতে একটা প্রেসক্রাইব বাস সিস্টেম আছে। অনেক মানুষ দাঁড়াতে পারবে, কিছু লোক বসে যাবে, যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন লাগাই থাকে এই সিটগুলো ফর দ্য সিনিয়র সিটিজেন বা আমাদের যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য এই লোক। ফলে হয় কি, আপনি যেমন ভাড়াটা ঠিক আছে 10 টাকা মিনিমাম, ঠিক আছে। আমি যদি জানি যে এইটুকু দূরত্ব, বাংলাদেশে এখন 10 টাকা রিক্সা ভাড়াও যায় না, ফলে এইটুকু দেওয়া যায়, আমি তো নিজেও যাবো বাসে। আমি যদি আমার বাসা থেকে আমার অফিস পর্যন্ত আমি বাসে যেতে, আমি গাড়ি নিয়ে আসার প্রয়োজন হয় না। তো এরকম একটা এয়ার কন্ডিশন বাস পেলে পাঞ্চ করে, আমি গত মাসে গিয়েছিলাম কেপ টাউনে, সাউথ আফ্রিকার, একই সিস্টেম আছে ওখানে। অনেক লম্বা বাস, আপনি 35 টাকা দিয়ে আপনি বাসের টিকিট কিনতে পারবেন, প্রতি ট্রিপে কাটা যাবে ওইটা। ওঠার সময় একবার পাঞ্চ করবেন, যেখান থেকে উঠলেন ওটা টিকিটে কাউন্ট হয়ে গেল। আর যখন নামবেন ওইটুকু ওখানে আরেকবার পাঞ্চ করবেন, ওইটুকুর জন্য কত ভাড়াটা কেটে নিয়ে আপনার, এরপরে যখন কার্ড চেক করার ব্যবস্থা আছে প্রতিটা বাস স্ট্যান্ডে, আপনি চেক করে দেখতে পারেন কত টাকা আছে, আপনি টপ আপ করতে পারেন। এমনকি যে কোনো দোকানেও টপ আপ করতে পারেন আপনি। আমরা যেভাবে মোবাইল টপ আপ করি, এভাবে টপ আপ কার্ডকেও টপ আপ করা যায়। এইটাই করার চেষ্টা। কিন্তু আপনি সামগ্রিক শৃঙ্খলা যদি না আনেন রাস্তায়, শুধুমাত্র এই এফর্টটা দিয়ে কতখানি সুবিধা পাওয়া যাবে সেটা নিয়ে আমার সন্দেহ। তবে আমি আশা করি এটা দিয়ে চালু হোক, লেট আস স্টার্ট। এটাকে আমি সাধুবাদ জানাই। বাকি দিক থেকেও সবাই যেহেতু সামগ্রিক একটা অবস্থা, সমন্বিত একটা প্রয়াসের আমরা দেখছি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কিন্তু আপনি যে চ্যালেঞ্জগুলোর বা যে সমস্যাগুলোর কথা বলছেন, যে বাসটি আপনার ঠিক পছন্দ হয়নি কারণ আপনার মনে হচ্ছে যে এখানে কম সংখ্যক, মানে খুব বেশি সংখ্যক মানুষ, নট ফর দ্য পাবলিক ট্রান্সপোর্ট, নো কোয়ালিটিও না। বাসটা হয়তো খুবই ভালো, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের এটা আলাদা। আমি একটু ইকবাল হাবিব আছেন আমাদের সঙ্গে, স্থপতি ইকবাল হাবিব, নগর পরিকল্পনাবিদ, তিনি আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত আছেন। আমি জনাব ইকবাল হাবিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, খুব স্পষ্ট করে শুনতে পাচ্ছি, এবং আলোচনায় রৌনক সাহেব এবং শ্যামল দা পথে বললেন, তার সাথে দুটো জিনিস শুধু যুক্ত করতে চাই। একটি হচ্ছে আমাদের এয়ারপোর্টে দেখবেন যে ধরনের বাসের কথা শ্যামল দত্ত বলছেন, এই ধরনের বাস আমরা এয়ারপোর্টে ব্যবহার করি। তার মানে এই বাসটি এমন একটা অমূলক বাস না যে যেটা আমাদের নীতি নির্ধারকরা জানেন না, চেনেন না, বোঝেন না। দ্বিতীয় যে বিষয়টি, যে আপনি যদি নিয়ন্ত্রণ ছাড়া, অর্থাৎ বাস বর্তমান সড়কের ক্যাপাসিটি বা তার সক্ষমতাকে না বাড়িয়ে, না সংরক্ষণ করে, আপনি যদি বাস নামিয়ে ভাবেন যে এটি 5 মিনিট অন্তর আসবে এবং এটি আপনার যানজট নিরসনে কোনো না কোনো অবদান রাখবে, এটি একটা হাস্যকর প্রস্তাব। যদিও এইরকম চক্রাকার বাস আমরা ইতিমধ্যে গুলশানে এবং হাতিরঝিলে চালু করেছি, উভয় জায়গাতেই প্রথমে যেটা করা হয়েছিল, রিক্সাকে গলিতে রেস্ট্রিক্ট করা হয়েছিল, তাকে বিশেষ কাপড় পরিয়ে গলিতে গলিতে সেগমেন্টাল, অর্থাৎ বনানীরটা বনানীতে, গুলশানেরটা গুলশানে, বাড়িধারারটা বাড়িধারা, এভাবে করে আলাদা করে মূল সড়ককে তার সক্ষমতা বাড়িয়ে তবেই এই সার্কুলার বাস বা ঢাকার চাকা তৈরি করা হয়েছিল। হাতিরঝিলে যেহেতু রিক্সা চলে না, সেখানে সেই কারণেই সেখানে এটি কার্যকর একটা অর্থবহতা তৈরি করেছে। কিন্তু যেই জায়গায় আমরা এখন কথা বলছি, এই জায়গায় আপনি যদি রিক্সাকে নিয়ন্ত্রণ না করেন, রৌনক সাহেব বলছেন আপনি খুনতে হবে, প্রতিদিন আপনি 180টা প্রাইভেট নামিয়ে ভাববেন যে আমার ট্রাফিক জ্যাম কেন না হয়। এবং এই সমস্ত অবস্থায় এই মুহূর্তে 2 নম্বর সড়ক, 27 নম্বর সড়ক, 7 মুর্শিদ সড়ক এবং মিরপুর সড়ক সাংঘাতিকভাবে জর্জরিত।
আপনি ওই মুহূর্তে একটা সার্কেল করতে গেলে মিনিমাম 1 ঘন্টা অতিরিক্ত শুধু জ্যামই বসে থাকতে হবে। সেই জায়গায় চক্রাকার বাস নামালাম, দেখতে সুন্দর, মালা পরিয়েছি, আর ভাবলাম যে সমস্যার সমাধানে আমি এবার বগল বাজাই, এই ধরনের ধারণার জন্যই কিন্তু যানজট নিরসিত হচ্ছে না। এটিকে যে কথা শ্যামল দত্ত বলছেন, এটি একটি মাল্টিফোল্ড, অর্থাৎ তার বহুমাত্রিক সমাধানে বহুমাত্রিকতা নিয়ে এগোতে হবে। হঠাৎ করে একমাত্রিক বা এক পেশে চিন্তা, মায়োপিক চিন্তা করে এই সমাধান কখনো হয়নি, কোথাও হয়নি, এখানেও হবে না। এবং যে কারণেই আমি ভাবছিলাম যে এই মুহূর্তে চক্রাকার বাসের কথা বলা হচ্ছে, অন্য উদাহরণগুলো যেটা গুড প্র্যাকটিস বা গুড উদাহরণ, ভালো যে উদাহরণ, উল্লেখযোগ্য উদাহরণ আছে, সেইটাকে অন্তত মাথায় নিয়ে কাজটা করা উচিত ছিল। এবং আমি যে দুটো এক্সাম্পল বললাম, দু জায়গাতেই এই কাজটি করেই তখন চক্রাকার বাসকে নামানো হয়েছিল বলেই তার সার্থকতা এসেছে। আর এখানে এটি না করে যে কাজ করার চেষ্টা করা হলো, এটি আবারও বলছি, মানুষকে আবারও এক ধরনের লোভ দেখাবে, এক ধরনের আশা সঞ্চার করে তারপরে যখন পানির মধ্যে ফেলে দেয়, তখন মানুষকে দিয়ে আপনি যথাযথ করুন, অর্থাৎ জেব্রা ক্রসিং দিয়ে হাঁটুন, নিয়ম করে হাঁটুন, সব জায়গায় অনিয়ম করবেন আর আমাকে বলবেন নিয়ম করে হাঁটতে, যেহেতু আমি হেঁটে চলতে পারি আর কোনো সক্ষমতা আমার নাই। এই ধারণাগুলো আমরা নিত্যই আরো প্রবল করছি। অর্থাৎ যে পারে না, যার সক্ষমতা কম, যে হেঁটে যেতে চায়, তাকে পিষ্ট করি, আর যারা প্রাইভেট গাড়িতে যেতে চায় তাদের ব্যাপারে কখনোই উচ্চারিত উত্তপ্ত না হই। এবং এইরকম মানসিকতার সাথে যুক্ত হয়েছে সার্বিকতা নির্ভর চিন্তা না করে রিক্সাকে রেখেই ওখানে চক্রাকার বাস চালু করে নগর বাড়ানো। আমি এখনো মনে করি এইগুলি এত আলোচিত যে এখন রিক্সাওয়ালারও জানে এই সমস্যার সমাধান কি, কিন্তু যারা এগুলি করছেন তারা এই লোক দেখানো মনোভাবের খাত থেকে বেরিয়ে এসে একটি সামগ্রিকগত নির্ভর পরিকল্পনা করুন। সার্কুলার বাস অবশ্যই ফল দেবে যদি তাকে সার্কুলারলি সময় উপযোগী একটা সময় নির্ভরভাবে। হাতির ঝিলে যে বাস্তবতা বা গুলশানের যে বাস্তবতা, সেই বাস্তবতা ধানমন্ডির এই রুটে নেই বলে এটি খুব একটা কার্যকর হবে না। সেটি করার ক্ষেত্রে গুলশানে কিন্তু প্রথমে যেটা বলেছি, রিক্সাগুলো কনফাইন করেছে, তাকে একটা নির্দিষ্ট অঞ্চলভুক্ত করার পরেই কিন্তু ওই বাস সার্ভিসটি একটা কার্যকর অবস্থা তৈরি করতে পেরেছে। সেটা আমরা ধানমন্ডিতে করতে পারতাম, সেটি না করে এমনি এমনি নামিয়ে দিলে কোনো ফল আসবে না অবশ্যই। জি, আপনাদের ইকবালের সাথে একটু সাপ্লিমেন্ট করি। এমন হয় যে হ্যাঁ, কোন সময়ে আগে কোনটা আগে সেটা পরে, সেটার কিন্তু ইনিশিয়েটিভগুলো নিতে হবে। যেমন ধরুন আমি এই ধানমন্ডি 2 নম্বর কিংবা এই যে মিরপুর রোড, এইসব জায়গা থেকে যদি রিক্সাটা আপনি তুলে দিতে পারেন, এবং আপনি যদি জানেন যে একটি চক্রাকার বাস এতটার সময় আসবে, পৃথিবীর অনেক দেশে বাসটা কখন আসবে একেবারে মিনিট সেকেন্ড ধরে দেওয়া আছে, 7:59 আসবে এই এত নম্বর বাস। বাসগুলোর নাম্বার থাকা উচিত, এই রুটের যে বাসের নাম্বার থাকবে, এটা এত নাম্বার বাস এই রুট দিয়ে আসবে। ফলে ইউ হ্যাভ অ্যান আইডিয়া, আপনি ইন্টারনেটে গেলেও দেখতে পাবেন এই বাসগুলো কটার সময় আসে। পৃথিবীর অনেক দেশে এগুলো আছে, আধুনিক দেশে, অস্ট্রেলিয়াতে আছে, সাউথ আফ্রিকায় আছে, বিভিন্ন দেশে আছে। এমনকি আমি খুব বিস্মিত হই বলে আপনাদেরকে, আমি গতকাল এসেছি রুয়ান্ডা থেকে, একটা সেন্ট্রাল আফ্রিকার ছোট দেশ যেটা আমরা গণহত্যার জন্য খুব বিখ্যাত, মানে ওই দেশটার মধ্যে চরম বিশৃঙ্খলা চলছিল। এখন গিয়ে দেখি, আমি গত 4 দিন আমি ওখানে কোনো হর্ন শুনি নাই, আপনি কোনো লেন নামা আনতে দেখি নাই কোনো বাসকে, কোনো পাবলিক, আমাদের মতো পাঠাও, উবার এগুলো আছে ওখানে, এবং সেই গাড়িগুলো কোনোদিন একটা ট্রাফিক ইয়ের মধ্যে দাঁড়ায় না কোনোদিন। এর বিস্ময়ের ব্যাপার, একটা দেশ কিভাবে শৃঙ্খলার মধ্যে যাচ্ছে। দেশের সকল নাগরিককে, আমি রাস্তার মধ্যে একটা গাছের পাতাও দেখি নাই, দেশের সকল নাগরিককে মাসে একবার রাস্তা পরিষ্কার করতে হয়। আমরা কি কখনো এগুলো ভাবতে পারি? আমরা কি এখন রুয়ান্ডাকে অনেকেই মনে করেন যে হয়তো এটা সেই রকম একটি দেশ, কিন্তু আজকে কোথায় দেশগুলো এগিয়ে যাচ্ছে? তাদেরও কনজিকিউটিভ মানে প্রায় 80% উপরে মানুষ কিন্তু দারিদ্র্যের মধ্যে ছিল এক সময়, তারা কিন্তু বেরিয়ে গেছে আজকে, তারা এখন 8% জিডিপি, তারা পারছে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা করতে, আমরা কেন পারছি না? আমাদের কি জনসংখ্যা এটার জন্য সবচেয়ে বড় কারণ? জনসংখ্যা পৃথিবী, আমি জনসংখ্যা যে সমস্যা না তার বড় উদাহরণ হচ্ছে কলকাতা, যেটি একটু করে রনক ভাই বললেন। কলকাতা আমার যেহেতু ক্রাউডেড এলাকা ছিল, তারা শহরটাকে ডিসেন্ট্রালাইজ করেছে। আমরা এক পূর্বাঞ্চলের স্বপ্ন দেখাচ্ছি বছরের পর বছর, আমরা উত্তরা 3rd ফেজের স্বপ্ন দেখছি, 96 থেকে প্লট বরাদ্দ শুরু হয়েছে, এখনো পর্যন্ত বসবাসের উপযোগী হয়নি। কেন হয়নি কাউকে জবাবদিহি করতে হয় না। আর রুয়ান্ডায় প্রতিটা রাস্তায় যখন কোনো কন্ট্রাক্টর কাজ করে লেখা থাকে এত তারিখ কাজটা শেষ হয়েছে, এটা আগামী 3 বছর ভালো থাকবে, যদি না থাকে কন্ট্রাক্টরকে জবাবদিহি করতে হয়, প্রয়োজন তাকে জেলে যেতে হবে। কিন্তু আমাদের এখানে জবাবদিহি সংস্কৃতি আছে, সেম দেশে রাস্তার কোনো গ্যারান্টি নেই। আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, আমাদের গাড়িটা একটু লেন ক্রস করেছিল একটি পাহাড়ি জায়গার মধ্যে, 2 মাইল যাওয়ার পরে পুলিশ ধরে ফেলেছে আমাদেরকে যে হোয়াই ইউ ক্রস দ্য লেন।
এখন এরকম যদি জবাবদিহির মধ্যে না আনেন, এই যে আমরা দেখলাম আজকে, আমি ওই ভিডিও ফুটেজটা পাওয়া যায় যেটা আবরার নিহত হয়েছে যেটার জন্য, সেখানে সেই ফুটেজে যদি দেখেন আবরারও তো জেব্রা ক্রসিং দিয়ে আসলে রাস্তা পার হচ্ছিল না, আমরা আসলে ভুলভাবে জানি এটা, আমরা দেখলাম সে রাস্তা পার হচ্ছে, যাই হোক, কিন্তু বাসটা যেভাবে চালিয়ে আসলো এবং আজকে যে কাহিনীটা জানা গেল, বাসটা আগে একটি অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভারকে জনগণ আটকে রেখেছে, আপনার হেল্পার মালিকের নির্দেশে গাড়ি নিয়ে পালাচ্ছিল, তখনই এই ঘটনা। সো ইস টোটাল একটা ডিসঅর্ডার থেকে যদি আপনি বেরিয়ে আসতে না পারেন, হ্যাঁ, এখানে এখন এই বাসের হেল্পার গাড়ি চালাবে কিনা এটা দেখার দায়িত্ব যাদের কর্তৃপক্ষের, তারা যদি না দেখে এই অ্যাক্সিডেন্ট থেকে আপনি রোধ করতে পারবেন, এই রাস্তা থেকে নৈরাজ্য দূর করতে পারবেন। আমি ইকবাল এগুলো অনেক টেলিফোনে আছেন, আমি একটু তাকে আরেকবার নিয়ে যেতে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কিন্তু আমি ইকবাল হাবিবকে একটা প্রশ্ন করতে চাই। আপনার কি মনে হয়, মানে এই উদ্যোগটিকে আপনি হাস্যকর বলছেন, কিন্তু যে একটা সামগ্রিক প্রয়াস কি মনে হয় এখন চোখে পড়ছে, নাকি এটিও এক রকমের আইওয়াসি বলবেন আপনি? আমরা দেখছি আজকে ডিএমপি কমিশনার বলছেন 15 দিনের মধ্যে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর একটা কার্যকর প্রচেষ্টা চালাচ্ছেন, 15 দিনের মধ্যে শৃঙ্খলা ফেরানো হবে। সেখানে উত্তরের মেয়র ছিলেন, দক্ষিণের মেয়র ছিলেন, তারাও আশ্বাস দিয়েছেন। বিআরটিএ, বিআরটিসি সব কর্তৃপক্ষই সেখানে ছিল, এমনকি হাইকোর্টের পক্ষ থেকেও একটি গণমাধ্যমের দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে ফিটনেসবিহীন যান কেন চলছে এবং এটিকে বিআরটি এর ব্যর্থতা কেন ঘোষণা করা হবে না এমন রুল জারি করেছেন। মানে সামগ্রিক প্রচেষ্টার একটা ফলাফল আশা করেন কি? আচ্ছা, আমি প্রথমত হাস্যম্পদ বলিনি, তা আমি বলেছি আপনি যদি চুলোয় ভাত চড়ান কিন্তু চুলোর আগুনটা না দেন তাহলে ভাতটা রান্না হবে না। আমি বারবার বলার চেষ্টা করছি যে এটি করার সঙ্গে রিক্সাগুলোকে ধানমন্ডির ভিতরে, রিক্সাগুলোকে ধানমন্ডির ভিতরে, ওই পশ্চিম ধানমন্ডির রিক্সাগুলোকে পশ্চিম ধানমন্ডির ভিতরে, এইভাবে যদি আমরা কনফাইন করতে পারতাম এবং এই সার্কুলার রোডটাকে বাসের জন্য চলাচল অবমুক্ত করতে পারতাম, মানে রিক্সাগুলি সরিয়ে তাকে যদি সহজ করতে পারতাম, সহজগম্য করতে পারতাম, তবে কিন্তু এই সার্কুলার রুটটা কার্যকর হতো। আবার একই ঘটনা, এটা নতুন না, যেহেতু একই ঘটনা আমরা গুলশানে করেছি, তাহলে গুলশানে করার পর এখানে এসে আমরা ভাতের চুলার জালটা আগুনটা দিতে ভুলে যাচ্ছি কেন? এই যে পুরো জিনিসটাকে এক পেশে করে দেখা, তখনই সেটা অকার্যকর হবে। এটা হচ্ছে একটি বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি, এটি মানে মাথায় রাখতে হবে, যাদেরকে দায়বদ্ধ করব তারা যখন হঠাৎ করে বলে ওঠেন তাই 17টা মামলা নিয়ে এই গাড়িটা চলছিল কি করে, তখন আমাদের যাওয়ার কোনো জায়গা থাকে না। আমি বলছি এই দায়বদ্ধতাটুকু যার যার যতটুকু, বিআরটিএ, আমাদের পুলিশ বাহিনী তার যতটুকু, আমাদের আমরা যারা চলাফেরা করি আমাদের ব্যক্তিগত দায়িত্ববোধ, এই জায়গাগুলোকে আপনি যদি সচেতনভাবে দায়বদ্ধ না করতে পারেন, সকলকেই সুযোগ দেন একজন আরেকজনের দিকে দোষ দিয়ে কোনো রকম পার পাওয়ার, তাহলে হয় কি, আমি বলছি না দায়বদ্ধ করে জেলে ঢুকিয়ে দেন, কিন্তু দায়বদ্ধ করে যদি স্বীকার করেন আমরা ভুল করেছি আর সামনে করবো না, তাহলে কিন্তু আমরা সবাই সচেতন হই। দেখা যাচ্ছে সবাই দায় এড়িয়ে ওই টেস্টটাই চোর, অর্থাৎ যাত্রী অথবা যিনি রাস্তা পার হচ্ছেন, আপনি আপনাকে জেব্রা ক্রসিং দিয়ে পার করতে বলছেন, কোন জায়গায় কে নিয়ম মতো চলবে, সবুজ হলে গাড়ি আটকে রাখেন, লাল হলে গাড়ি যেতে বলেন, তারপরে ভবিষ্যতে বলতে হবে আল্লাহর কসম এই সিগন্যাল চালু। এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে আপনি ভাবছেন যিনি হেঁটে যাবেন তিনি নিয়ম মতো, আরে এবং যত দোষ ওই নন্দ বেটার, কেন তিনি বাংলা মোটরের মতো জায়গায় যেখানে গাড়ি আপনি সিগন্যালে থামাচ্ছেন তারপরে তাকে বলবেন তুমি ফুট ওভার ব্রিজ দিয়ে যাও, কেন কেন তাকে কষ্ট দিচ্ছেন? এবং এই জিনিসগুলো পরিকল্পিতভাবে পেশাজীবীদের দিয়ে নকশা করে করলে গুলশানে আমরা করিয়ে দেখেছি, এগুলি আর গল্প কথা না। গুলশানে আমরা যেমন আনিসুলকে দিয়ে করিয়ে দেখিয়েছি যে পেশাজীবীদের দিয়ে দক্ষতার সঙ্গে যদি করা যায় তাহলে সবখানে একটা উন্নততর জায়গায় যাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা অনেকটা স্পষ্ট হয়েছি। ধন্যবাদ ইকবাল হাবিব আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। রওনাক হাসান, আপনি বলতে চাইছিলেন, আপনার বক্তব্য নিয়ে বিরতিতে আমি যেটা বলতে চাইছিলাম সেটা, আমি ইকবাল হাবিব, শ্যামল দত্ত সবাই যে কথাটা বললেন, আসল ব্যাপারটাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে কথাটা বললাম যে এটার বাস্তবায়ন, এটা আইওয়াশ না। কেন বলবো যে একটা যে কোনো কিছুরই শুরুটা এভাবেই হতে হয়। এইটা যদি সত্যিকার অর্থে তারা বাস্তবায়ন করে, অ্যান্ড ইফ দে মিন ইট, তাহলে কিন্তু রাস্তার সড়ক দুর্ঘটনাও কমে যাবে। কারণ বিআরটিসির বাসের ওই তারা নাই যে আমাকে সারাদিনে
6টা ট্রিপ মারতে হবে। কিন্তু এটিও নিশ্চয়ই খেয়াল করেছেন নরসিংদীর, এটি কিছুদিন আগে এই খবরটি গণমাধ্যমে বেশ এসেছে যে নরসিংদীর ডিপো থেকে মানে সেখানে বিআরটিসির যে বাসগুলো ছিল, বেসরকারি যে বাসগুলো, সেই মালিকদের লোকসান হচ্ছিল, কারণ বিআরটিসির বাসে কম খরচে যাওয়া যায়, সুলভ। এই কারণে তাদের আন্দোলনের মুখে 10 বছর ধরে বিআরটিসি বাস বিআরটিসিতে নেই, এই কথাটা ঠিক না। কারণ আমি বিআরটিসির একটা তদন্ত কমিটিতে ছিলাম। খিলকেতে যে বাসে অনেকগুলো বাস আগুন দিয়ে পুড়িয়ে দিল বিআরটিসির, এবং সেখানে দেখেছি বিআরটিসিও ইয়েতে খাটে, চুক্তিতে খাটে, ড্রাইভারকে দিয়ে হলো তুমি সারাদিন চালাবে, এত টাকা জমা দিবে। এরকম ঘটনা বিআরটিসিতে আছে, কারণ আমরা তদন্ত কমিটি, এবং বাস্তবতা এবং বিআরটিসির আরো ভয়াবহ। বিআরটিসিতে কিন্তু সরকারি বাস, তো এর কোনো জবাবদিহিতা আরো নেই। মানে এটা হচ্ছে, এটা আরেক নৈরাজ্য। আমি জানি না, এই যে এতগুলো বাস আগুনে পুড়িয়ে দিল, আমরা তদন্ত কমিটি বললাম যে এটা এরা দায়ী, যেখানে খিলকেতে, কিন্তু এর কোনো শাস্তি দেখলাম না কিছু কারণে। তো এগুলো আছে। এখন বিআরটিসি ভালো সরকারি সংস্থা, কিন্তু সরকারি সংস্থার সার্ভিস নিয়েও নানা প্রশ্ন আছে। তবে এটা এখনো পর্যন্ত মানুষের তো যাওয়ার, বিআরটিসিতে কম পয়সা যাওয়া, আমার ধারণা যে পয়সাটি নির্ধারণ করছে এটা কম্পারেটিভলি কিন্তু কম, যাতে অনেক মানুষ যেতে পারে। অনেক মানুষের এফোর্ড করার ক্ষমতা নেই। ভাড়া 10 টাকা, নিশ্চয়ই আমরা আসলে এই কার্যকর ভাড়াটা নিয়ে যতটা না আপত্তি, আসলে বাস্তবতা যে কতটা, ভাড়াটা কোনো ব্যাপার না, আরো বেশি ভাড়া হলো মানুষ যাবে যদি ইফ ইউ ক্যান। একদমই তাই। একটা বিরতিতে যাই, দর্শক বিরতির পরে ফিরছি, থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণ। আমরা শুরুতেই যেটি বলছিলাম, জাতীয় পার্টির রদবদল নিয়ে কথা বলবো, সেই প্রসঙ্গটিতে একটু আসতে চাই, এবং এরশাদের সিদ্ধান্ত। আপনাদের মন্তব্য জানতে চাই যে 17ই জানুয়ারি জিএম কাদেরকে কো চেয়ারম্যান পদে দেওয়া হলো, 23শে মার্চ তাকে অব্যাহতি দেওয়া হলো, 20 তারিখেই এরশাদ খুব ভূয়সী প্রশংসা করছিলেন তার জন্মদিনে কেক কেটে, এবং তার অবর্তমানে তিনি চেয়ারম্যান হবে, নানান রকম বিষয় আমরা শুনলাম। তারপরেই রওশন এরশাদ তিনি আবার এই পদে বহাল হলেন। এদিকে রংপুরে আবার আলটিমেটাম চলছে, যদি কাদেরকে শপথে না ফেরানো হয় তাহলে সবাই একযোগে পদত্যাগ করবেন। আসলে কি অবস্থা মনে হচ্ছে শ্যামল দত্ত? ওই যে একটু আগে আমি মশিউর রহমান রাঙার মহাসচিবের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে এটা স্বাভাবিক ব্যাপার, রুটিন ওয়ার্ক। হ্যাঁ, রুটিন ওয়ার্ক, এবং জাতীয় পার্টির জন্য এটা উনি বলেন আমি যদি কালকে না থাকি তাতেও কোনো কিছু যায় আসে না, বা এর কোনো আশ্চর্য বিষয় হতো। কারণ জাতীয় পার্টিতে সিদ্ধান্তগুলো এমনভাবে আসে যে কারণে এগুলো কোনো আনপ্রেডিক্টেবল, এবং ইদানিং লোকজন কেউ কথা না রাখলে, উল্টাপাল্টা কথা বললে, দিনে একবার এক কথা, রাতে একবার আরেক কথা, যারা বলে তাদেরকে কাউকে জুনিয়রের সাথে, কাউকে সিনিয়রের সাথে এই বলে অভিহিত করা হয়। সো এটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, জাতীয় পার্টিতে আসলে একটা দল, এটা তো একইভাবে জন্ম নেওয়া বিএনপির মতোই, কিন্তু এটা ওয়ান ম্যান নির্ভর, একেবারেই এরশাদ নির্ভর একটি দল। বলে এরশাদের হুইমজের উপর নির্ভর করে দলের সিদ্ধান্ত কি হবে। তিনি যদি মনে করেন আজকে এই কাজটি ভালো, এটি করলেন, আবার কালকে আরেকজনের বায়োসে আরেকটি করলেন, ওটি ভালো, ওটি ফলো করেন। এবং আজকেও শুনছি যে আবার হয়তো জিএম কাদেরকে আনা হবে, অন্য একটা গ্রুপ দিয়ে যদি বুঝিয়ে নেয় তাহলে সেটি কার্যকর হয়ে যায়। নিশ্চয়ই মনে আছে যে 2014 ইলেকশনের আগে যখন তিনি বলেছিলেন যে ইলেকশনে যাবেন না, নির্বাচনে যাবেন না, তারপরে তো নির্বাচনে গেলেন এবং তার দলের সবাইকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলেছিলেন। জিএম কাদের তার কথা শুনে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন, যার কারণে তিনি 10ম সংসদে এমপি ছিলেন না। জিএম কাদের নিজে ঠিকই এমপি ছিলেন। জিএম কাদের অ্যাপারেন্টলি একজন জেন্টলম্যান, এবং আমরা যারা চিনি তাকে খুব কাছ থেকে, অসম্ভব ভদ্রলোক একজন মানুষ। কিন্তু আনফরচুনেটলি হি ইজ দ্য ব্রাদার অফ হুসেন মাহমুদের সাথে, এটা তো বাস্তবতা। তো এখন এই বাস্তবতায় ওনাকেও নানা ভিকটিম হতে হচ্ছে সিচুয়েশনের। ফরচুনেটলিও বটে, তিনি এরশাদের ভাই বলে, আমি এই কারণে বলছি যে ওনাকে এই ধরনের ঘটনার শিকার হতে হচ্ছে। উনি সেদিন বলছিলেন, আমি কোন একটা ইন্টারভিউ দেখলাম যে আমার সাথে তো কালকেও ভাইয়ের কথা হলো, আমি তো, উনি তো কিছু বলেন নাই, হঠাৎ করে যে আমার উপর এত খেপা, এটা তো বোঝা যায়নি গতকালের কথায়। আজকেও মহাসচিব তাই বলছিলেন, তিনিও গত রাতে জানতেন টেবল সিচুয়েশনের ভিকটিম কিনা তিনি, এটাও বোঝা যাচ্ছে না। তবে এটা বাস্তবতা, এই ধরনের একজন নির্ভর দলগুলো যখন ওই একজনটি থাকবেন না। আমি আজকে শুনছি উনি নাকি এখন হাতে কলমও ধরতে পারেন না, এমনকি মোবাইলে কথা বলতে পারেন না, হি ইজ ভেরি সিক। এই অবস্থায় আমি জানি না কি হবে। তবে উনি যদি না থাকেন, এই দলটা যে থাকবে না সেটা নিশ্চিত, কারণ এটা পুরোটাই এরশাদের ইমেজের উপরে, এরশাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপরে দলটা চলছে। এখানে কোনো কালেকটিভ কোনো কিছু নেই। ফলে আলটিমেটলি হয়তো দেখা যাবে এক গ্রুপ বিএনপিতে, এক গ্রুপ আওয়ামী লীগে বিলীন হয়ে গেছে। পৃথিবীর বহু দল কিন্তু এরকম হয়েছে। একই কথা, আমারও একই বক্তব্য। কারণ হলো যে এক ব্যক্তি কেন্দ্রিক যেই দল হয়, সেটা কখনোই সেই ব্যক্তিটি অবর্তমানে আর টিকে থাকতে পারে না, কারণ উনি ওইভাবে ডেভেলপ করছেন না তার দলকে, লিডারশিপকে। আজকে জিএম কাদেরকে করলেন, কালকে বাদে দিলেন। ওনার তো একটা খুব ভালো কথাই আছে যে ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট, সিএমএলএ। তো এটা তার কাছ থেকে এটা আশা করা যায়। আর এখন যেটা সবচেয়ে বড় কথা, যে ওনার বয়স এখন 90+,
এই বয়সে উনি অনেক কিছু হয়তো অফিশিয়াল, হ্যাঁ আনঅফিশিয়ালি বসটা এটা আমরা 90 প্লাস বললে সেটি কভার করে। হ্যাঁ, আমি 90 প্লাস সেভাবেই বললাম আর কি। তো তাতে যেটা হচ্ছে যে উনি তো অনেক কিছুই ঠিক মতন চিন্তা ভাবনা হয়তো বা করতে পারেন না, কারণ বয়সের সাথে মানুষের ইলেকট্রোলাইট প্রবলেম হয়, নানান কিছু হয়। মানে রাজনীতিবিদদের একটা রিটায়ারিং এজ থাকা দরকার কিনা, মানে অবশ্যই, মানে আমি তো মাহাথির মোহাম্মদ সেটির আবার না, পলিটিশিয়ানরা তো মাইন্ড করবে এটা তো ফিজিক্যাল যদি রিটায়ারিং এর বয়স থাকে, আপনার শারীরিক ইফেক্টিভনেস পলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ শর্ত। আপনার তো একটা পর্যায়ে গিয়ে আমরা সরকারি চাকরি যারা করে বা বিভিন্ন জায়গায় যারা রিটায়ারমেন্ট নেয় কেন, কারণ হি মে নট সার্ভ দ্য নেশন। তাহলে পলিটিক্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সার্ভ করবে কি করে? যে কারণে এগুলো হচ্ছে 90 বছরের একজন মানুষ তার সিদ্ধান্তহীনতায় ভুগতেই পারেন। উনি যে আলজাইমার রোগে ভুগছেন না কে বা জানে, উনি যে আরো যে বার্ধক্যজনিত নানা রোগ আছে, তার সিদ্ধান্ত নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব, আবার বিকল্প মানে সেটির আবার ভুল প্রমাণ করে দেয় মাহাথির মোহাম্মদ মালয়েশিয়া। না, মাহাথির এটা কিন্তু কেউ আছেন হচ্ছেন এক্সেপশন। সবাইকে এই আমার কিন্তু একটা কথা বলেছে, ওটা আপনি মিস করেন না, যে ফিজিক্যাল ফিটনেস 60 বছরেও একজন ফিজিক্যালি আনফিট হতে পারে, 80 বছরেও একজন ফিজিক্যালি ফিট থাকতে পারে। এখন মানে সেখানে এর সাথে বাস্তবতাটা কি, হ্যাঁ, এবং এই যখন আপনারা যখন এই অবস্থা বলছেন, তখন আসলে এই দলটিকে বিরোধী দল হিসেবে আশা করা বা শক্তিশালী ভূমিকা রাখা, সেটি কি আসলে দরকার আছে নেই মনে হয় আমার কাছে। তাহলে শেষ পর্যন্ত মানে বিরোধী দলহীন, যেটি মোহাম্মদ নাসিম বলেছিলেন। আমরা আরেকটা বিষয় একটু যেতে চাই, সেটি হচ্ছে বিএনপির প্রসঙ্গে। যদি রাজনীতি দলগুলোর বিষয়ে আসছি, বিএনপির প্রসঙ্গেও আসতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, আজকের বক্তব্য, তিনি আবারও বলছেন যে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে নিতে হবে, তাছাড়া সব দায় দায়িত্ব সরকারের। এই বিষয়ে এখন মানে এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাই। একটা বিরতি নিয়ে আসি, আমরা অনলাইনেও এই খবরটি পাবো, তখন নিশ্চয়ই কথা বলবো। দর্শক থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, অনলাইনের খবরে যেতে চাই। বিডি নিউজের প্রথম খবরটি, খালেদাকে কেরানীগঞ্জে স্থানান্তর শিগগিরই বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি একটুখানি আলোচনা আনতেও শুরু করেছিলাম, তারপরে বিরতিতে গেলাম। একটু জানতে চাই যে বেগম জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ বলে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেশ অনেকদিন ধরেই বলে যাচ্ছেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে আসলেন বিএনপির প্রতিনিধি দল। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিলেন শিগগিরই বিএসএমএমইউতে নেওয়া হবে। পরে বিএসএমএমইউতে নেওয়ার জন্য খালেদা জিয়াকে প্রস্তাব করলে তিনি সেটি প্রত্যাখ্যান করেছেন। তাহলে আসলে এই অবস্থাটা, মানে এখন তিনি অসুস্থ, তার চিকিৎসা দরকার, এটি কোন অবস্থায় যাবে তাহলে? শ্যামল দত্ত বলেন। আমি মনে করি যে এটা পরিষ্কার একটা চিত্র দেওয়া উচিত। খালেদা জিয়া তো দেশের সাবেক প্রধানমন্ত্রী, একটা দলের চেয়ারপারসন, বিএনপির মতো একটি বড় দলের, তার শারীরিক অবস্থা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ থাকাই স্বাভাবিক। দলের নেতাকর্মীরা তো চরম উদ্বিগ্ন হবেই। কিন্তু এখন পরিষ্কার না যে খালেদা জিয়া কি ট্রিটমেন্ট নিতে আসছেন না, বা তিনি কি ট্রিটমেন্ট পাচ্ছেন না, কোনটি আসল বক্তব্য সেটি সরকারের ক্লারিফাই করা উচিত। আমার ধারণা যে জেল কর্তৃপক্ষ চাইলে এই বিষয়টা নিয়ে একটা প্রেস কনফারেন্স করে বলা উচিত যে আমরা তার ট্রিটমেন্টের ব্যাপারটি এই স্টেজে আছে, প্রতিদিন তার কী ধরনের ট্রিটমেন্ট হয় সেটিরও পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত। না হলে মানুষের মধ্যে বিভ্রান্তি চড়াবে। আমার মতে এগুলো ব্যাখ্যা করতে অসুবিধা কোথায়? একটা বিরোধ আমরা দেখি, উনি চান ইউনাইটেডে যেতে আর সরকার নিতে চাই সিএমএইচ অথবা বিএসএমএমইউ। তো এখানে এই জায়গায় যদি বিরোধটি থেকে থাকে সেটাও ক্লিয়ার করা উচিত যে এই জায়গায় উনি আসতে যাচ্ছেন না কেন। না, এটা তো সেই দিনটাতে ক্লিয়ার হয়েছিল যখন বিএসএমএমইউতে যাবার সিদ্ধান্ত হলো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবার পরে, তারপরে তাকে নিতে গেল। উনি তো আসেননি, যেমন ডিএমওসি বলেছেন যে উনি আসেননি এখানে, উনি আসতে চাচ্ছেন না। তিনি পছন্দের হাসপাতালে। সেটি যদি সিচুয়েশন হয় তাহলে বিএনপি নেতাদের বক্তব্যটা অশুদ্ধ। আর যদি সেটি যদি না হয় যে উনি চিকিৎসা পাচ্ছেন না, তাহলে বিএনপি নেতাদের বক্তব্য ঠিক, সরকারের বক্তব্য অসত্য। এটাই আমি মনে করছি উচিত ক্লিয়ার করা, যে এক্স্যাক্টলি উনি কি চিকিৎসা নিতে চাচ্ছেন না এখানে, সেটিই কারণ, নাকি উনি চিকিৎসা পাচ্ছেন না এটিই কারণ, কোনটি কারণ সেটা ক্লিয়ার করা উচিত। এটা আমিও যেটা মনে করি যে সাবেক একজন প্রধানমন্ত্রী, তার চিকিৎসার ব্যাপারে এরকম ধোঁয়াশা থাকা উচিত না। সরকারকে ক্লিয়ারলি প্রমাণ করতে হবে যে সে অসুস্থ, কি লেভেলের অসুস্থ, তার কি চিকিৎসা দরকার। এবং আমি জানি না যে যদি বিএনপি তাদের নিজের এই বিষয়টা আসলে কে ক্লিয়ার করবে? সরকার। সরকারের কি কারা কর্তৃপক্ষ করবে, এবং কারা কর্তৃপক্ষ মানে হচ্ছে সরকার, জেল কর্তৃপক্ষ মানে হচ্ছে সরকার। কিন্তু এমনটি আমরা দেখেছি যে বেগম জিয়া নাইকো দুর্নীতি মামলায় কারাগারে হাজির হননি, কারা কর্তৃপক্ষ বলেছে বেগম জিয়া ঘুম থেকে উঠতে পারেননি, তাই আসতে পারেননি। পরের দিন আদালতে খালেদা জিয়াকে বলেছেন আমাকে আনা হলো না কেন, আমি তো প্রস্তুত ছিলাম আসার জন্য। তাহলে অবিশ্বাসের একটা জায়গাও তো, অবিশ্বাসের জায়গায় একটা তো লুকোচুরি চলছেই। একজন যদি সত্যিকারে অসুস্থ হয়, সে যেটা বেস্ট, এখন চট করে একজন অসুস্থ হলো, তাকে আমি সিঙ্গাপুরে নিয়ে গেলাম, নিয়ে যে তাকে চিকিৎসা করাচ্ছি। আরেকজন যদি অসুস্থ হয়ে বলে যে আমার
চিকিৎসাটা আমি মনে করি, এটা তো ইন্ডিভিজুয়ালের ব্যাপার। আমি তো সব জায়গায় চিকিৎসা করাতে যাব না, সব ডাক্তারের কাছেও আমি যাব না। আমি যদি মনে করি যে আমার বেস্ট চিকিৎসা হবে ইউনাইটেড হসপিটালে এবং আমি আমার খরচে করতে চাচ্ছি, এটা সরকারের খাজাঞ্চি থেকে টাকা নিয়ে করতে চাচ্ছি না, তাহলে এটা বাধা না দিলেই তো ভালো আমি মনে করি। মানে এটি তো একটি পুরনো বিতর্ক, এই বিতর্ক তো আদালতেও গড়িয়েছে এবং আদালত থেকে পরে সিদ্ধান্ত আসলো যে বিএসএমএমইউতেই যেতে হবে। খালেদা না, এটা খালেদা জিয়া তো এখন একজন সাজাপ্রাপ্ত আসামি, তিনি জেল ভোগ করছেন। এখন তার আইন অনুযায়ী, বিদ্যমান অনুযায়ী একজন সাজাপ্রাপ্ত আসামি কোথায় চিকিৎসা পেতে পারেন, এটা নিশ্চয়ই আছে, ডিরেকশন আছে আমাদের। এখন আমি চাইলেই তো হবে না। আমি যদি চাই যে আমি এখন এই মুহূর্তে চেন্নাইতে গিয়ে ট্রিটমেন্ট করবো, আমি এই মুহূর্তে গিয়ে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট তো হবে না। একজন সাজাপ্রাপ্ত আসামি সেটা পাবেন না, কিন্তু যতটুকু তিনি পাবেন, কতটুকু পাবেন সেটিও ক্লারিফাই করা উচিত। এবং এটাও এখানে আমি মনে করি এটা গোয়ার্তুমির কোনো ইস্যু না। এটাও একটা বিষয় যে তিনি চাইছেন না, তিনি যাবেন না, এজন্য তাকে না নিয়ে থাকা, মানে না নিয়ে যাওয়া, এটাই বোধহয় হচ্ছে আমার। এটাও কি একটা বিষয় যে তিনি যেতে চাইছেন না আর তাকে নেওয়া হচ্ছে না, কিন্তু তিনি যদি আসলেই কোনো অসুবিধায় পড়ে যান তাহলে তো। তিনি তো একবার এসেছেন, এমন না যে তিনি চেকআপ করেননি তা না, তিনি তো চেকআপ করেছেন, এমনকি হাসপাতালেও ছিলেন, এই যে বিএসএমইউতে ছিলেন তিনি, তো সেখানে আবার ট্রিটমেন্ট হতে পারে যদি তিনি অসুস্থ। আর ওনার মতো একজন, সেটা তো পরিষ্কার না। কথাটা শ্যামল দত্ত বারবার বলছেন যে এটা ক্লারিফাই হওয়া দরকার। এটা ক্লারিফাই করার দায়িত্ব কারা কর্তৃপক্ষের, যেহেতু কারা কর্তৃপক্ষের কাস্টডিতে তিনি আছেন। আলটিমেটলি কোনো কিছু হলে তার দায় কিন্তু এদের উপরে আসবে। অবশ্যই তাই আসবে। আমরা আর পরের খবরটি একটু যদি পরের পত্রিকায় চলে যায়, বিডি নিউজ 24 এর পরে প্রথম আলোতে দেখছি সমস্যা হলে ভাষাঞ্চলে রোহিঙ্গাদের পুনর্বাসন নয় বলছেন পররাষ্ট্রমন্ত্রী। সংশ্লিষ্ট সবাই যদি আপত্তি করে তাহলে পুনর্বাসন নয়। সেটি এখন কেন, যখন আসলে হাজার হাজার কোটি টাকা তো ভাষাঞ্চলে অলরেডি ইনভেস্টেড হয়ে গেছে এবং এটার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং সমস্ত কিছু আনুষঙ্গিক যা যা ব্যবস্থা করার, সেটা করার জন্য হাজার হাজার কোটি টাকা অলরেডি বিভিন্ন সংস্থাকে দেয়া হয়েছে। এই পর্যায়ে এসে কার আপত্তি কি, এটা তো শুনলে হবে না। একটু ছোট্ট করে আমি মনে করি যে এটাও খুব গুরুত্বপূর্ণ। কেন যে এই সিদ্ধান্তটি নেওয়া হলো, কারণ আমার এগুলো নেওয়ার আগে এটা গুরুত্বপূর্ণ। আমরা এই যে আমি যতটুকু জানি প্রায় 11,000 কোটি টাকা নৌবাহিনীকে দেওয়া হয়েছে এটি করার জন্য। দেখেন বাংলাদেশের হাসপাতালগুলোর অবস্থা দেখেন, 11,000 টাকা দিয়ে কটা হাসপাতাল করা যেত। ঢাকা শহরের চিকিৎসা ব্যবস্থা দেখেন। আমি যখন এই টাকাটা খরচ করব, আমার ইফেক্টিভনেসটা খুবই জরুরি, আমার এত কাজে লাগছে কিনা এই টাকাটা। এখন যদি বলে যে না আমি ওখানে নিয়ে যাবো না, তাহলে এই যে টাকাটা আমি যে খরচ করলাম সেটা কি হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, শেষ করছি আজকের সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন।